চতুর্থ পর্বের শুরুতে আমরা দেখতে পাই মোচেং ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসে। অন্য পাশে পিংহুয়া তার প্রিয় মানুষ সুজেনার কাছে গিয়ে তাকে ডাকে এবং বারবার বলে, আমি তোমার প্রেমিক পিংহুয়া। কিন্তু সুজেনা কোনো কথা বলে না। এরপর মোচেং সামনে আসে। তখন জংহু, কিম আর পিংহুয়া তার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। পিংহুয়া বলে, তুমি আমার সুজেনাকে আঘাত করেছো, তোমার খবর আছে। এরপর তারা তিনজন একসাথে মোচেং এর উপর আক্রমণ করে। কিন্তু মোচেং তার চোখ দিয়ে আগেই বুঝে ফেলে কে কোন দিক থেকে আক্রমণ করবে, তাই সে সহজেই সব আক্রমণ ঠেকিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে মোচেং ভবিষ্যৎ দেখতে পারে বলেই সবসময় নিজেকে রক্ষা করছে। তবে তারা হাল ছাড়ে না, আবারও আক্রমণ করে। কিন্তু এইবার মোচেং এর সঙ্গে টিকতে পারে না। মোচেং তখন বলে, তোমরা তিনজন অনেক শক্তিশালী, কিন্তু আমিও কম না। আমাকে হারানো সহজ না। আজ আমার জন্মদিন, আর এই দিনে তোমরা আমার ক্যাসিনো ধ্বংস করেছো। এখন আমি ভবিষ্যৎ দেখতে পারি, তাই আরো বড় একটা ক্যাসিনো বানাবো যেখানে সবসময় আমি জিতবো। তখন রিংসা বলে, তুমি আজ এখান থেকে বাঁচতে পারবে না। মোচেং একটু হেসে বলে, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। এরপর সে রিংসাকে ধরে বলে, আজ শুধু আমি জিতবো। এই দৃশ্য দেখে কিম ভয় পেয়ে যায়। সে ভাবে যদি মোচেং রিংসার ক্ষতি করে, তাই সে জংহুকে বলে, মোচেং এর সঙ্গে আর লড়ো না, তাকে চলে যেতে দাও। জংহু রেগে বলে, সে আমার মায়ের খুনি, আমি তাকে ছাড়তে পারি না। তখন কিম বলে, জংহু, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু রিংসা তোমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তাই ঝামেলা না করে চুপচাপ থাকো। এই কথা শুনে জংহু আরো রেগে গিয়ে বলে, আমি আমার মায়ের খুনিকে যেতে দিতে পারি না। ঠিক তখনই কিম জংহুকে ছুরি মারে। সবাই স্তব্ধ হয়ে যায়। রিংসা এই দৃশ্য দেখে বুঝতে পারে সে আগে এই মুহূর্তের একটা ঝলক দেখেছিল, যেখানে কিম জংহুকে ছুরি দিয়ে আঘাত করে। জংহু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। কিম ধীরে ধীরে রিংসার কাছে এগিয়ে আসে। মোচেং তখন আর রিংসাকে কিছুই করে না। সে জংহুর কাছে গিয়ে তার জাদুকরি তলোয়ার বের করে, জংহুর উপর আক্রমণ করে। কিন্তু জংহু তার শিল্ড ব্যবহার করে সেই আঘাত প্রতিরোধ করে। এরপর দেখা যায় জংহুর শরীরে এখন পূর্ণ শক্তি ফিরে এসেছে, কারণ জিন তার সব জাদুকরি শক্তি জংহুকে দিয়েছিল যাতে সে বেঁচে থাকে। এরপর জংহু তার সব শক্তি দিয়ে মোচেং এর উপর আক্রমণ করে। সেই আঘাতে মোচেং এর তলোয়ার ভেঙে তার চোখে মুখে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ দেখার চোখ নষ্ট হয়ে যায়। তখন মোচেং চোখে হাত দিয়ে আফসোস করে আর বলে, আমার চোখ কোথায়? তখন জংহু বলে, তুমি আমার মাকে হত্যা করেছো, তুমি একজন অত্যাচারী। এখন বলো তোমার বস কোথায় আছে? তখন মোচেং বলে, তুমি কি এখনো প্রতিশোধ নিতে চাও? শোনো, আমি রাজপরিবারের একজন, যদি আমাকে মারো তাহলে রাজপরিবার তোমাকে মেরে ফেলবে। এই কথা বলে সে রাজপরিবারের সদস্য হওয়ার প্রমাণ হিসেবে একটি চিহ্ন দেখায়। ঠিক তখনই জংহু তার তলোয়ার দিয়ে মোচেংকে মেরে ফেলে। এখানে বোঝা যায় কিম আসলে জংহুকে মেরে ফেলার জন্য ছুরি দিয়ে আঘাত করেনি, সেটা করেছে মোচেংকে বিভ্রান্ত করার জন্য। আর এই পরিকল্পনায় তারা সফল হয়েছে। এরপর কিম মোচেং এর এক সহযোগীকে ধরে নিয়ে আসে, আর সে রিংসাকে নিজের একটি চোখ দিতে বলে। সেই সহযোগী তার জাদুকরি শক্তি ব্যবহার করে কিমের একটি চোখ রিংসাকে দেয়। অন্যদিকে জংহু ছুরির আঘাতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। তখন পিংহুয়া সেইখানে আসে এবং বলে, এখন থেকে আমিও তোমাদের সঙ্গে থাকবো। এরপর তারা সবাই মিলে সাওসাংকে খুঁজতে রাজপরিবারের দিকে এগিয়ে যায়। এই সময় পিংহুয়া বারবার সুজেনার সঙ্গে মজা করে আর তার ভালোবাসার কথা জানায়, কিন্তু সুজেনা পাত্তা দেয় না। যাত্রাপথে এক রাতে তারা একটি জায়গায় থামে। তখন জংহু মোচেং এর দেওয়া সেই চিহ্নটি নিয়ে ভাবে এখন রাজপরিবার নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে। এই ভাবনার মধ্যে হঠাৎ তার মনে পড়ে জিনের কথা। সে তার জাদুকরি আংটিতে হাত রাখে, আর তখনই ছোট্ট জিন ভেসে আসে আর বলে, আশ্চর্য হওয়ার কিছুই নেই, এটা আমারই একটা ভয়েস। তুমি কিছু বললেও আমি শুনতে পারবো না, কিন্তু আমি জানি তুমি বিপদে আছো, তাই আমার কথা মনে করেছো। ভয় পেও না, নিজের উপর ভরসা রাখো আর সামনে এগিয়ে যাও। জিনের কথাগুলো শুনতে শুনতে জংহুর চোখ দিয়ে পানি পড়ে। আর অন্য পাশে কিম ও রিংসা একে অপরের পাশে বসে থাকে। তাদের ভালোবাসা দেখতেও ভালো লাগছিল। পরদিন তারা আবার রাজপরিবারের দিকে যাত্রা শুরু করে। কিছু সময় পর তারা রাজপরিবারের রাজ্যে পৌঁছে যায় এবং গেটের সামনে দাঁড়ায়। তখন আমরা দেখতে পাই সাওসাং এর প্রধান সেনাপতি মির্জা সেইখানে আসে। মির্জা তাদের ভেতরে আসতে বলে। এরপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সে তাদের চা খেতে দেয়। পিংহুয়া তখন রেগে গিয়ে বলে, এইটা কেমন নিয়ম? আমাদের বসার মতো কিছুই দেওয়া হলো না। ঠিক তখনই সেখানে লিলি আসে এবং বলে, আমাদের এইখানে এইটাই নিয়ম, এভাবেই খেতে হয়। মির্জা তখন লিলিকে বলে, এই বিষয়ে তাদের সঙ্গে তোমার কথা বলার দরকার নেই। লিলি জবাব দেয়, আমার বিয়ের ব্যাপারে আমি কথা বলতেই পারি, আমার সেই অনুমতি আছে। এই কথা শুনে জংহু বলে, আমি তোমাকে বিয়ে করতে আসিনি, আর তুমি কি ভুলে গেছো
আমি তোমাকে কখনো গ্রহণ করিনি। এই কথা শুনে লিলি রেগে গিয়ে জংহুর উপর আক্রমণ করে। জংহু সেই আঘাত প্রতিরোধ করে। এরপর শুরু হয় তাদের মধ্যে জাদুকরি লড়াই। একে অপরকে জাদু দিয়ে আক্রমণ করে যেতে থাকে। অন্য পাশে দাঁড়িয়ে থাকা সবাই সেই লড়াই দেখতে থাকে। এর মধ্যে রিংসা হঠাৎ আবার একটি ভবিষ্যৎ দেখতে পায়। সেইখানে দেখা যায় কিম আবারও জংহুকে ছুরি দিয়ে আঘাত করছে। এই দৃশ্য দেখে রিংসার মন খারাপ হয়ে যায়। সে একা একা সেইখান থেকে সরে যায়। কিম সেটা লক্ষ্য করে তার পেছনে পেছনে যায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রিংসা বলে, তুমি আমাকে কথা দাও, যখন এমন সময় আসবে যে তোমার নিজের মানুষকে আঘাত করতে হবে তখন তুমি সেটা করবে না, তুমি নিজের ভালো মনের কথা শুনবে। কিম কথা দেয় এবং রিংসাকে জড়িয়ে ধরে। এরপর তারা আবার সেই লড়াইয়ের ময়দানে ফিরে আসে। তখন জংহু আর লিলির যুদ্ধ চলছে। লিলি বারবার বল ছোড়ার মতো করে জাদু ছুঁড়ে মারে আর জংহু ব্যাট করার মতো করে সেই আঘাত প্রতিরোধ করে। লড়াই চলতে চলতে জংহু বলে, লিলি তুমি পারবে না, কিন্তু লিলি তার কথা শোনে না এবং আক্রমণ চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে জংহু এক দারুণ শক্তিশালী আঘাত করে, এতে লিলি দূরে ছিটকে যায়। ঠিক সেই সময় মির্জা তার সৈন্যদের আক্রমণের নির্দেশ দেয়। সৈন্যরা একসাথে হয়ে জাদুকরী শক্তি দিয়ে আকাশ থেকে একটি ড্রাগন ডেকে আনে এবং তা দিয়ে তাদের উপর আক্রমণ করে। ঠিক তখনই সেখানে সাওসাং আসে। এরপর সে ড্রাগনকে থামিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এরপর সাওসাং বলে, জংহুকে মারতে ড্রাগন দরকার নেই, এমনি এমনি মরে যাবে। এইখানে বোঝা যায় সে আসলে কিমের কথা বলছে। এরপর আমরা দেখতে পাই সাওসাংকে দেখে জংহুর পুরনো স্মৃতি ফিরে আসে। রাগে সে তলোয়ার হাতে সাওসাং এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই সময় কিংসি সামনে এসে জংহুর আঘাত প্রতিরোধ করে। জংহু কিংসিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে জানতই না কিংসি রাজপরিবারের একজন সদস্য। এরপর জংহুর সঙ্গীরা সাওসাং এর উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু সাওসাং তার জাদুকরী শক্তি দিয়ে সবাইকে আটকে ফেলে এবং বন্দিশালায় পাঠিয়ে দেয়। এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কিংসি ও মির্জা মোচেং এর কাছে গিয়েছিল। সেইখানে তারা মোচেং এর মৃতদেহ দেখে এবং জানতে পারে জংহুই তাকে মেরেছে। এরপর আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি। দেখা যায় মোচেংকে মারার কারণে মির্জা জংহুকে শাস্তি দিচ্ছে, বারবার পানিতে চুবিয়ে শাস্তি দেয়। অন্যদিকে বাকিদের অন্য একটি জায়গায় রাখা হয়। সেইখানে হঠাৎ কিমের সামনে সাওসাং আসে। কিম ভয় পেয়ে যায়। সে ভাবে সবাই জেনে যাবে যে সে আসলে সাওসাং এর লোক, কিন্তু দেখা যায় সাওসাং এমন ভাবে হাজির হয় যে কিম ছাড়া আর কেউই তাকে দেখতে পায় না। সাওসাং কিমকে বলে, যখন সময় আসবে আমি তোমাকে বলবো, তখন তুমি সবাইকে মেরে ফেলবে। এই কথা বলে সে চলে যায়। তখন কিম বুঝতে পারে না সে কি করবে, কারণ সে তার প্রিয় মানুষ রিংসাকে একটা কথা দিয়েছে আর এখন জংহুর সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদিকে আমরা দেখতে পাই কিংসি জংহুর কাছে যায়। তখন মির্জা তাকে বলে, ক্ষমা করে দাও, এইখানে তোমার আসা ঠিক হয়নি, সাওসাং এর নিষেধ আছে, তার অনুমতি ছাড়া কেউ এইখানে ঢুকতে পারে না। কিংসি কিছু না বলে হঠাৎ তার জাদুকরী শক্তি ব্যবহার করে মির্জাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে জংহুকে বলে, আমার সঙ্গে চলো। তারপর সে বাকিদেরও মুক্ত করে। তখন জংহু তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কেন বাঁচাচ্ছ? তখন কিংসি বলে, একসময় তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই এখন তোমাকে বাঁচাচ্ছি, আর এখান থেকে তাড়াতাড়ি পালাও, না হলে সবাই মারা যাবে। তখন কিম বলে, তুমি হঠাৎ সামনে না আসলে আমি এতক্ষণে সাওসাংকে মেরে ফেলতাম। কিংসি হেসে বলে, আমি সামনে এসে না দাঁড়ালে এতক্ষণে তুমি নিজেই ছাই হয়ে যেতে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এক সময় তারা একটি সুরক্ষিত জায়গায় পৌঁছায়। তখন জংহু জিজ্ঞাসা করে, এই জায়গাটা কোথায়? তখন কিংসি বলে, এটা নিষিদ্ধ এলাকা। বলা হয় এই জায়গা আমাদের প্রাচীন পূর্বপুরুষদের রেখে যাওয়া এক স্মৃতিচিহ্ন। এইখান থেকেই অন্য জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব। একে বলা হয় জীবন ও মৃত্যুর দরজা। যদিও অনেকে এটাকে কিংবদন্তি বলে মনে করে, বাস্তবে এটা রাজপরিবারের কবরের জায়গা। জংহু সামনে এক জাদুকরী জায়গা দেখতে পায়। সে ভিতরে যায়, এরপর আবার বের হয়ে আসে, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে তার আংটিতে বারবার আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই সাওসাং এর একদল সৈন্য সেইখানে পৌঁছায়। কিংসির সঙ্গে সঙ্গে জাদু ব্যবহার করে একটি দেয়াল তৈরি করে, যাতে সৈন্যরা তাদের কাছে আসতে না পারে। এরপর সে জংহুকে বলে, তোমার সব শক্তি আমি সরিয়ে দিচ্ছি, তাহলে তোমরা পেছনের পাহাড় ধরে পালাতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে সোজা কানানি স্কুলে চলে যেও, ওইটাই একমাত্র জায়গা যেখানে রাজপরিবারের কেউ যেতে পারে না। জংহু তখন বলে, তুমি আমাদের সঙ্গেই চলো, না হলে সাওসাং তোমাকে মেরে ফেলবে। তখন কিংসি বলে, না,
সে আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে কিছুই বলবে না। এরপর কিংসি তাদের পেছন পাহাড় দিয়ে বের করে দেয়, নিজের সৈন্যদের দিকে ফিরে যায়। এরপর আমরা দেখি জংহু আর তার দল একটি কাঠের ব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে যেতে থাকে, কিন্তু কেউ কারো শক্তি ব্যবহার করতে পারে না, কারণ কিংসি তাদের জাদুর শক্তি রেখে দিয়েছে। তখন জংহু তার শিল্ড ব্যবহার করে কোনোভাবে সবাইকে বাঁচায়। এরপর তারা সেইখানেই রাত কাটায়। রাতে আমরা দেখতে পাই পিংহুয়া তার ম্যাপ বের করে সে দেখে কিভাবে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে কানান স্কুলে যাওয়া যাবে। তখন সে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস সম্পর্কে বলতে শুরু করে। জানা যায় একসময় এইখানে দুইজন শক্তিশালী মাস্টারের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পর পুরো অঞ্চল ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মাইল জুড়ে কোনো গাছ পর্যন্ত জন্মায় না। এই এলাকায় এখন কেউ বাস করে না। সময়ের সঙ্গে সঙ্গে এই সীমান্তের বাহিরে এক নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা বাধ্য হয়ে পাহাড় পেরিয়ে এখানে আসে, আর এই এলাকায় ছদ্মবেশী ডাকাতদের সংখ্যা বিশাল। প্রায় 20% ডাকাতি ব্যবসায়ী সেজে ঘুরে বেড়ায়। আর কানানে যাওয়ার এক প্রকার নিয়ম আছে, সেইখানে তারাই যেতে পারে যাদের নির্বাচন করা হয়। ইচ্ছা করলেই কেউ সেখানে ঢুকতে পারে না। সবাই বুঝতে পারে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে কানান পৌঁছানো সহজ হবে না। এরপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ জংহু ঘুম থেকে উঠে অন্য পাশে গিয়ে বসে। তখন কিমো তার পাশে গিয়ে বসে এবং বলে, হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক বাধা আসবে, কিন্তু আমরা সবাই তোমার সঙ্গেই আছি। অন্যদিকে আমরা দেখতে পাই সাওসাং কিংসিকে ঠান্ডার মধ্যে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সাওসাং তখন বলে, তুমি যেটা করেছো সেটা ঠিক হয়নি, তবে এটা মনে রেখো, এই জায়গায় আমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। যেটা ঘটেছে সেটা তোমার মাধ্যমেই সম্ভব হয়েছে, অন্য কেউ পারতো না। আর একটা কথা মনে রেখো, তোমার সব শক্তি এসেছে এই রাজ পরিবার থেকেই। এরপর সাওসাং সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে লিলি এসে একটি চাদর এনে কিংসিকে দেয়, কারণ আশেপাশে খুব ঠান্ডা ছিল। অন্যদিকে সাওসাং মির্জাকে রাজ পরিবারের একটি চিহ্ন দিয়ে বলে, এটা ব্রাহ্মণবাড়িয়ার হানফিং নামের একজনের কাছে পৌঁছে দিও। এই লোকটি পরে জংহুকে খুঁজে বের করতে তোমাকে সাহায্য করবে। এরপর আমরা দেখি সাওসাং তার জাদুর আয়নার মাধ্যমে জংহুকে দেখছে। এরপর সে একটি কাগজের নৌকা বানিয়ে তা আকাশে দিয়ে তাদের মাথার উপর পাঠিয়ে দেয়। এদিকে জংহুর দল সামনের দিকে এগিয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে যাবে। সঠিক পথ খুঁজে পেতে পিংহুয়া একটি জাদুকরি বস্তু আকাশে তুলে ধরে। সেই জিনিস পথ দেখাতে শুরু করে, আর তারা সেই পথ ধরে এগিয়ে যেতে থাকে। এক সময় তারা ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে পৌঁছে যায়। সেইখানে তারা খাবার খায়, আনন্দ করে। এরপর তারা একটি খেলার আয়োজন দেখে। পিংহুয়া কিছু টাকা ইনকাম করার জন্য খেলায় বসে পড়ে, কিন্তু সে ভুলেই যায় তার এখন জাদুকরি শক্তি নেই, তাই সে বারবার খেলায় হেরে যায়। এরপর তারা একটি জায়গায় দাঁড়ায়, সেইখানে আমরা লিলিকে দেখতে পাই। এমন সময় হঠাৎ চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। সবাই বুঝতে পারে ডাকাত এসেছে। চারিদিকে ছুটোছুটি শুরু হয়। ঠিক তখন লিলি জংহুর পথ আটকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তোমার আর কিংসির মধ্যে কি সম্পর্ক? জংহু জবাব দেয়, তার আর আমার মধ্যে একটা স্পেশাল সম্পর্ক আছে। এই কথা বলে জংহু সেইখান থেকে সরে যায়। এদিকে হানফেং এর লোকজন পুরো মার্কেট লুটপাট শুরু করে। অন্যদিকে একটা উড়ন্ত গাড়িতে জংহু ছাড়া তার সব সাথীরা উঠে পড়ে। জংহু তখন তাদের দিকে দৌড়ে যেতে থাকে। হঠাৎ কিম লক্ষ্য করে জংহু গাড়িতে উঠতে পারেনি। তখন সে দ্রুত গাড়ির দরজা খুলে জংহুর দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়। সেই সময় ডাকাতরা পেছন থেকে জংহুকে ধরতে চেষ্টা করতে থাকে। অনেক কষ্টে জংহু দড়ি ধরে গাড়িতে উঠে পড়ে। এরপর সেইখানে আমরা গাড়ির মালিকদের দেখতে পাই। তারা দুই ভাই, একজন বোবা, কথা বলতে পারে না, আর অন্যজন বামন, তাই সে নিজের ভাইয়ের কোলে উঠে ঘুরে। হঠাৎ তারা এসে জংহুকে বলে, তোমরা এই এলাকার লোক না। তখন জংহু বলে, আমরা তোমাদের সাথে যাচ্ছি, কারণ আমাদের কিছু ঔষধ দরকার। এই কথা শুনে গাড়ির মালিক আর কিছুই বলে না। অন্যদিকে আমরা হানফেংকে দেখতে পাই, আর সেইখানে মির্জা আসে এবং সাওসাং এর সংবাদ দেয়। হানফেং এই সংবাদ শুনে জানায় খুব শিগগিরই সেই ছেলেটিকে ধরা যাবে, কারণ তার কাছে আছে উড়ে চলার মতো গাড়ি। এই এলাকায় হাঁটাহাঁটি করে চলাফেরা করা যায় না। এইসব কথা শুনে মির্জা বেশ খুশি হয়। অন্যদিকে দেখা যায় কিংসিকে ছেড়ে দেওয়া হয়েছে, আর তখন লিলি সেখানে আসে। তখন কিংসি জিজ্ঞাসা করে, জংহু কোথায় আছে? তাকে কি তুমি মেরে ফেলেছো? তখন লিলি বলে, না, আমি তাকে মারিনি, তবে সে সাওসাং এর নজরে আছে। আমি তাদের মাথার উপরে দেখেছি সাওসাং এর একটা নৌকা ঘুরছিল। এই কথা শুনে কিংসি সামনের দিকে দৌড় দেয়। অন্যদিকে দেখা যায় জংহু আর তার সাথীদের কারোর শক্তি নেই, তাই শক্তি ফিরে পেতে তাদের কিছু খেতে হবে, কিন্তু তাদের কাছে টাকাও নেই। তখন তারা দেখে সেই জুয়া খেলার লোকটি এইখানে আছে। এরপর তারা আবার খেলতে বসে,
কিন্তু আবারও টাকা হেরে যায়। এরপর জঙ্গুর শিল্ডও হেরে যায়। অন্যদিকে কিমের পাশে বসে থাকা এক মহিলা লক্ষ্য করে রিংসা বারবার কিমের দিকে তাকাচ্ছে। এরপর সে কিমকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটাকে? তখন কিম বলে, সে আমার স্ত্রী। এরপর সেই মহিলা রিংসাকে কাছে ডেকে বলে, তোমার হাজবেন্ড অনেক সুদর্শন, একদম আমার হাজবেন্ডের মতো। এই কথা শুনে রিংসা বেশ খুশি হয়। অন্য পাশে পিংহুয়া জুয়া খেলার জন্য জঙ্গুর জিনের আংটিও নিয়ে নেয় এবং আবার হেরেও যায়। ঠিক তখন সুজেনা খেয়াল করে লোকটি চিটিং করছে, এই কারণেই তারা বারবার হেরে যাচ্ছে। তখন সেই লোকটা বলে, কেউ বলবে না যে আমি চিটিং করেছি। পরে দেখা যায় আসলে কেউ কিছু বলে না, কারণ তারা সবাই একসাথেই আছে। এরপর গাড়ির মালিক আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন জঙ্গু বলে, এই লোকটা চিটিং করেছে। তখন সেই লোকটা বলে, যদি আমি চিটিং করে থাকি তাহলে আমি এখনই মারা যাব। এই কথা বলার সাথে সাথেই একটি তীর এসে তার শরীরে লাগে এবং সে আসলেই মারা যায়। তখন আমরা দেখতে পাই হানফেং এর লোকজন তাদের উপর আক্রমণ করছে। গাড়ির মালিক দ্রুত তীর বের করে তাদের কিছু লোককে দিয়ে দেয়। লড়াই শুরু হয়। একের পর এক মানুষ মারা যেতে থাকে। জঙ্গু কিম ভালোভাবে লড়াই করে, কিন্তু শত্রুপক্ষ চারদিক থেকে আক্রমণ করতে থাকে আর তারা কোনো রকমে বাঁচার চেষ্টা করে। গাড়ির মালিক তার জাদুকরী শক্তি দিয়ে শত্রুর অনেকগুলো গাড়ি নষ্ট করে ফেলে, কিন্তু এরপর আরো গাড়ি এসে পড়ে। এক পর্যায়ে সবাই গাড়ির সামনের দিকে চলে যায় আর শত্রুপক্ষ ভেতরের দিকে ঢুকে পড়ে। গাড়ির অন্য পাশ থেকে জঙ্গু তার শিল্ড দিয়ে আক্রমণ করে। সেই আক্রমণে গাড়ির একটা অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং সাথে শত্রুরাও নিচে পড়ে যায়। তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। শক্তি ফিরে পাওয়ার জন্য যা যা দরকার ছিল তা গাড়ির মালিক তাদের দেয়। ঠিক তখন আমরা দেখতে পাই গাড়ির সামনে মির্জা দাঁড়িয়ে আছে তার জাদুকরী শক্তি নিয়ে। তখন গাড়ির মালিক নিজের শক্তি দিয়ে গাড়ির গতি অনেক বাড়িয়ে দেয়, কিন্তু মির্জার শক্তির সামনে সেই গতি টিকতে পারে না। গাড়ি একটি পাহাড়ের কিনারায় পড়ে যায় এবং ধীরে ধীরে নিচে নেমে যেতে শুরু করে। তখন সবাই দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসে, শুধু গাড়ির মালিক বোবা লোকটি ভিতরে রয়ে যায়। সেই সময় মির্জা সেইখানে আসে আর তার উপর আক্রমণ করে। বোবা লোকটি নিজের শক্তি দিয়ে একটি শিল্ড তৈরি করে। এদিকে জঙ্গু কিম তাকে বাঁচাতে দৌড়ে আসে, কিন্তু তারা পৌঁছানোর আগেই মির্জার আক্রমণে বোবা লোকটি মারা যায়। এরপর গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। তখন জঙ্গু কিম পেছনে ফিরে যায় এবং কোনো রকমে গাড়ি পড়ে যাওয়ার আগে পাহাড়ের কিনারায় ধরে ফেলে আর মির্জা গাড়ি সহ নিচে পড়ে যায়। এরপর জঙ্গুর বাকি সাথীরা তাদের উপরের দিকে উঠিয়ে নেয় আর ঠিক তখনই আমরা দেখতে পাই মির্জা তার বাটফায়ার চি ব্যবহার করে উড়ে সামনে এসে দাঁড়ায়। তখন গাড়ির বামন মালিক কান্না করতে করতে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মির্জার দিকে এগিয়ে যায়। মির্জা তার উপরে আক্রমণ করে, সে পেছনে পড়ে যায়। তখন জঙ্গু মির্জার দিকে এগিয়ে আসে। এমন সময় কিম তাকে বলে, আগে তুমি নিজের শক্তি জাগিয়ে তোলো, এই সময় পর্যন্ত আমরা তাকে সামলে রাখছি। এরপর বামন আবার তার শক্তি সঞ্চয় করে মির্জার উপরে আক্রমণ করে, কিন্তু মির্জার কিছুই হয় না। পরে মির্জা তার জাদু ব্যবহার করে তাকে মেরে ফেলে। পাশে থেকে কেউ কিছুই করতে পারে না। অন্যদিকে জঙ্গু তখনও নিজের শক্তি সঞ্চয় করে আর এইসব কিছুই সাওসাং ও কিংশি আয়নায় দেখতে থাকে। এদিকে সবাই মির্জাকে আক্রমণ করতে এগিয়ে যায়। কিম ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু সাওসাং সেই আঘাত রুখে দেয় এবং বলে, কিম তুমি মনে রেখো, কে তোমার আপন আর কে পর। পরে দেখা যায় কিমকে একপাশে সরিয়ে দেওয়া হয় আর মির্জা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, বাকিদেরও দূরে সরিয়ে দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই জঙ্গুর সামনে শুধু রিংসা দাঁড়িয়ে আছে। মির্জা রিংসাকে বলে, মরতে না চাইলে সরে দাঁড়াও, কিন্তু রিংসা সরে না। অন্য পাশ থেকে কিম চিৎকার করে বলে, সরে দাঁড়াও, তবুও রিংসা সরে না। এদিকে জঙ্গু তখনও নিজের শক্তি সঞ্চয় করছে। ঠিক সেই সময় মির্জা রিংসার পেটে একটি তলোয়ার দিয়ে আঘাত করে। তার চোখ থেকে পানি পড়তে থাকে। কিম কিছুই করতে পারে না। চোখের সামনে তার ভালোবাসার মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে। অন্যদিকে সাওসাং আয়নায় তাকিয়ে হাসে, তবে কিংসির মুখে দুঃখের ছাপ থাকে। রিংসা ধীরে ধীরে মাটিতে পড়ে যেতে থাকে। সেই সময় জঙ্গু তার শক্তি ফিরে পায় এবং সঙ্গে সঙ্গেই মির্জার উপরে আক্রমণ করে। এই আক্রমণে মির্জা মারা যায়। এরপর সবাই রিংসার কাছে যায়। রিংসা তখন কিমকে বলে, তুমি কারো ক্ষতি করো না। কিম কান্না ভরা চোখে বলে, না, আমি কারো ক্ষতি করব না, আমি কথা দিচ্ছি। এই কথা শোনার পরেই রিংসা মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কিংশি সাওসাংকে অনুরোধ করে যেন সে জঙ্গুকে না মারে। তখন সাওসাং বলে, এটাই তার শেষ সুযোগ, এরপর তুমি আর কোনোদিন জঙ্গুর ব্যাপারে কথা বলবে না। অন্যদিকে হানফেং এর সৈন্যরা আবার জঙ্গুদের উপর তীর ছুঁড়ে মারে। ঠিক সেই সময় কানান স্কুলের রক্ষীরা সেইখানে আসে। তখন হানফেং এর লোকজন সেইখান থেকে চলে যায়। তখন আমরা জঙ্গুর খেলার সাথী সোহানাকে দেখতে পাই। এর আগে আমরা দেখেছি
সোহানা একটা জাদুর স্কুলে ভর্তি হয়েছিল। এটি সেই স্কুল। এরপর রক্ষীরা সবাইকে তাদের স্কুলে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই জায়গাটা অনেক সুন্দর। তারা সবাই সেই জায়গা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা হানফেংকে দেখতে পাই। তার সৈন্যরা গিয়ে জংহুর সম্পর্কে জানায় এবং জানায় যে জংহুর হাতে একটা বিশাল কালো তলোয়ার আছে, যেটি ব্ল্যাক আয়রন দিয়ে তৈরি। এই কথা শুনে হানফেং চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে তার নাম কি। ঠিক তখন ড্যাসার কিং সেইখানে আসে এবং বলে সেই ছেলের নাম জংহু, আমিও তাকে খুঁজছি। এরপর সে হানফেংকে ছোট্ট একটি ফলের মতো কিছু দেয়। তখন হানফেং বলে তাহলে আমাদের আবার একসাথে কাজ করতে হবে। ঠিক তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আংটির মালিক জিনকে একসময় হানফেং হত্যা করেছে। আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। প্রিয় দর্শক, এই মুভিটির এখন পর্যন্ত মোট 4টি পর্ব অফিসিয়ালি মুক্তি পেয়েছে এবং আমি সেগুলি এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরেছি। 5 নাম্বার মুভিটি এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি, তাই স্বাভাবিকভাবেই সেটি আমি এক্সপ্লেন করতে পারছি না। তবে জানিয়ে রাখি, এই মুভির উপর ভিত্তি করে একটি অরিজিনাল অ্যানিমেশন সিরিজ রয়েছে, যার পর্ব অনেকগুলো এবং সেই সিরিজটির একটি সুন্দর শেষও আছে। আজ সেই অ্যানিমেশন সিরিজটি থেকেই অল্প একটু কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইয়াওচেন ও তার শিষ্য হানাফকে। তারা মুগু নামের একজন শয়তানের সাথে লড়াই করছে। 3 জনের মধ্যে তীব্র যুদ্ধ চলে। মুগু একাই 2 জনের সাথে লড়াই চালিয়ে যায়। মুগু ইয়াওচেনের কাছ থেকে একটি শক্তিশালী ফ্লেম মন্ত্র নিতে চায়, কিন্তু ইয়াওচেন বলে তুমি এখনো এই মন্ত্র ধারণ করার যোগ্যতা অর্জন করনি। তারা একসাথে লড়াই করতে থাকে। হঠাৎ মুগু হানফেং এর উপর একটি বড় আঘাত হানে। তখন ইয়াওচেন সামনে এসে দাঁড়ায় এবং হানফেংকে বাঁচায়, কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে ইয়াওচেনের উপর তলোয়ার দিয়ে আঘাত করা হয়। ইয়াওচেন অবাক হয়ে যায়, কারণ আঘাতকারী আর কেউ না, তার নিজের শিষ্য হানফেং। সে জিজ্ঞাসা করে হানফেং, তুমি আমাকে কেন আঘাত করলে? তখন হানফেং বলে তুমি আমাকে ফ্লেম মন্ত্র দাওনি, তাই তোমার সঙ্গে এমনটা করতে বাধ্য হয়েছি। তখন ইয়াওচেন বলে আমি তো সবসময় তোমাকে নিজের ছেলের মতো ভাবতাম, আর তুমি আমার সঙ্গে ফ্লেম মন্ত্রের জন্য বেইমানি করলে। তখন আবার হানফেং বলে হ্যাঁ করেছি, এখন সেটা সফল হলেই হয়। এই বলে সে আবার ইয়াওচেনকে তলোয়ার দিয়ে আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। আমরা দেখতে পাই ইয়াওচেন নিচে পড়তে পড়তে তার হাত থেকে একটি আংটি খুলে যায়, আর সেই আংটির ভেতরেই তার আত্মা প্রবেশ করে এবং সে সেখানে বন্দী হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। আমরা জংহু নামের এক ছেলেকে দেখতে পাই। সে খান পরিবারের সদস্য। জানা যায় 11 বছর বয়সে সে ছিল আশেপাশের অনেকের তুলনায় অনেক বেশি ফায়ারচির অধিকারী, কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যেতে থাকে। অজানা কারণে জংহু তার ফায়ারচি শক্তি একত্রিত করতে পারে না। তার শক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং 3 বছরের মধ্যে সে নেমে যায় 3য় স্তরে। এক সময় সবাই তার উপর ভরসা করত, কিন্তু এখন আর কেউ তাকে গুরুত্ব দেয় না। এই সমাজের নিয়মই এমন, যার যত বেশি ফায়ারচি তার তত বেশি সম্মান ও গুরুত্ব। এরপর আমরা জংহুর বাবা শাওজানকে দেখতে পাই। সে খান রাজ্যের প্রধান। তার কাছে রাজ্যের সহকারী প্রধান আসে, সঙ্গে আরেকজন ব্যক্তি আসে। তারা এসে বলে বাস্তবতাকে মেনে নাও, তোমার ছেলের ফায়ারচি 3 বছর আগে হারিয়ে গেছে, এখনো সে তার শক্তি ফিরে পায়নি। এখন আর তার পেছনে পারিবারিক সম্পদ নষ্ট করার মানে হয় না। এই ছেলের একমাত্র মূল্য এখন রাজপরিবারের মেয়েকে বিয়ে করা, যাতে তাদের সাথে সম্পর্ক টিকে থাকে। এর বাইরে তার আর কোনো উপকার নেই। সে এখন একেবারেই অকেজো। তখন শাওজান রেগে বলে জংহু অকেজো না, আমি জানি একদিন তার ফায়ারচি আবার ফিরে আসবে। অন্যদিকে আমরা দেখি জংহু বাহিরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছে। এরপর সে চুপচাপ নিজের ঘরে ফিরে যায় এবং নিজের ফায়ারচি ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক সেই সময় একজন এসে জানায় তোমাকে রাজসভায় যেতে হবে, একজন অতিথি এসেছে। সে রাজসভায় যায়। সেখানে ঢুকতেই অনেকে ফিসফিস করে বলে ওই যে অকেজোটা এসেছে। রাজা শাওজান তাকে বসতে বলে। তখন দেখা যায় রাজকুমারদের জন্য বরাদ্দ আসনে কোনো সিট খালি নেই। আসলে সহকারী প্রধান ইচ্ছে করেই জংহুকে অপমান করার জন্য এমনটা করেছে। এই সময় সোহানা নামের এক মেয়ে জংহুকে তার পাশে বসতে দেয়। অন্যদিকে আমরা নালান নামের একটি মেয়ে অতিথিকে দেখতে পাই। সে সামনে এসে নিজের পরিচয় দেয়, আমি নালান, রাজ পরিবারের মেয়ে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাজা বলে তুমি রাজ পরিবারের সন্তান, অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয় না, তাই চিনতে পারিনি। নালান শান্তভাবে বলে সমস্যা নেই, আমি নিজেই ফায়ারচি শিখতে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। সেই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তখন রাজা বলে
আমি শুনেছি তুমি খুব ট্যালেন্টেড। তখন নালান বলে, আমার ভাগ্য ভালো ছিল, তাই শেখা সম্ভব হয়েছে। এরপর রাজপরিবারের সেনাপ্রধান মির্জা সামনে আসে এবং রাজাকে বলে, আমাদের রাজা চান নালান যেন ভবিষ্যৎ নেত্রী হিসেবে গড়ে ওঠে, তাই আমরা চাই সে যেন পুরোপুরি নিজের চর্চার উপরে মনোযোগ দিতে পারে। মির্জা একটু থেমে বলে, তাই আমরা চাই আপনার পরিবারের ছেলের সঙ্গে তার বিয়ের চুক্তি বাতিল হয়ে যাক। তখন রাজসভা জুড়ে নীরবতা নেমে আসে। এই কথা শুনে রাজা খুব রেগে যায়। অন্যদিকে আশেপাশের সবাই বলতে থাকে, জম্মু তো অকেজো, তাই তারা এই বিয়ে ভেঙে দিচ্ছে। প্রিয় দর্শক, আজ আপনাদের বোঝার জন্য সিরিজটির অল্প একটু অংশ তুলে ধরলাম। আপনাদের জানিয়ে রাখি, এই সিরিজটি কিন্তু কোনো সাধারণ মুভির মতো মাঝপথে থেমে যাবে না। এর একটি পরিপূর্ণ চমৎকার শেষ আছে। তাই যদি আপনাদের ভালো লাগে এবং সত্যিই চান আমি এই সিরিজ নিয়ে কাজ করি, তাহলে অন্তত 50 জন কমেন্টস করে জানালে আমি নিশ্চিত হতে পারবো যে এই গল্পটা নিয়ে সামনে এগোনো যায়। আপনাদের সাড়া পেলেই পরবর্তী পর্ব নিয়ে কাজ